সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও চাই। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজ যে যে বিষয়গুলো জানবো একটু তোমাদের বলে দিই। আজ প্রথম শ্রেণীর আমরা একটু অঙ্ক করব। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কাঠি দিয়ে করব। এগুলো দেখে দেখে তোমরাও কিন্তু শিখে করবে। আর তোমাদের আজকে গণপতি স্যার কোন কোন ফল আমরা খাবো আগের দিন বলেছিলেন, আজ বলবেন কোন কোন ফল আমরা খাবো না সেই বিষয়টা নিয়ে। আর তোমাদের ছোট্ট বন্ধু সায়না, সে তোমাদের একটি সুন্দর গান পরিবেশন করবে। আর তোমাদের চতুর্থ শ্রেণীর যে বিষয়টা আমরা আগের দিন করেছিলাম, অর্থাৎ কাঁকড়ের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, সেই বিষয়টা তোমাদের বোঝাবে সোনালী লোহার। সে তোমাদের বেশ কতগুলো করে দেখাবে। এবং তারপর তোমাদের সঞ্চিতা দিদিমণি তোমাদের আগের দিন যে মেমোরি ইন মার্বেল যে অধ্যায়টি পঞ্চম শ্রেণী শুরু হয়েছিল, তার আজ দ্বিতীয় পর্বের আলোচনা তিনি করবেন। তাহলে চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি ডালে বসে কাক ডাকে নাচ দিয়ে। হ্যাঁ, এই নাচটা পরিবেশন করবে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী। চলো দেখি ওরা কেমন ডালে বসে কাক ডাকে করছে।
দেখলে তো? চলো এরপর আমরা চলে যাই প্রথম দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক স্তরের যে যোগ বিয়োগ গুণ ভাগের ধারণা কাঠি দিয়ে আমরা কিভাবে করব সেটা একটু বুঝে নিই। তোমরাও কিন্তু কাঠি দিয়ে এইভাবেই করবে। আমার ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের আমরা ছোট্ট ছোট্ট যোগ বিয়োগ গুণ এবং ভাগের প্রাথমিক ধারণাগুলো আমরা কিভাবে বুঝবো, ব্যাপারটা কি, আমরা আজকে হাতে কলমে করব। তাহলে চলো প্রথমে আমরা 8 যুক্ত 4 করি। তাহলে 8 যুক্ত 4 মানে কি? তোমাকে প্রথমে 8টা কাঠি নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8। আর নিতে হবে তোমাকে 4টে কাঠি, 1 2 3 4। তাহলে আমরা এখন বুঝছি যে 8 যুক্ত 4 মানে কি। দেখো 8 যুক্ত 4 মানে ধরো তোমার কাছে 8টা মার্বেল আছে, তোমার বন্ধু তোমাকে আরো 4টে মার্বেল দিল, দিয়ে সবগুলো মিশে গিয়ে তোমার যেটা হবে সেটাই হচ্ছে যোগ, অর্থাৎ বেড়ে যাওয়া। বা তোমাদের গাছে 8টা ফুল ফুটেছিল সকালবেলায়, দেখলে তুমি, আবার বিকেলে দেখলে আরো 4টে ফুটেছে, তাহলে মোট এখন কটা ফুল ফুটেছে? তো এইগুলো আমরা যোগ বলি। তাহলে এরপর আমি কি করব, এগুলোকে মেশাবো। তোমরা জানো মেশানোর সময় কি নিয়ম, যখনই 10টা হবে আমাকে একটা গুচ্ছ করতে হবে, তার জন্য আমার লাগবে একটা গাডার। তাহলে 8-এর পর 9 10, যাই 10টা হবে সেই 10টার বদলে আমি নেব এই 10টাকে আমি করে দেব গাডার দিয়ে গুচ্ছ। তাহলে দেখো আমার দেখতে পাচ্ছি আমার হয়ে গেল 1 10 1 1 10 2। তাহলে আমি এখানে লিখে দেব 8 যুক্ত 2 মানে 1 10 2 12। বুঝতে পারলে নিশ্চয়ই? এরপর আমরা করব 8 বিযুক্ত 4। তাহলে তার জন্য আমাকে প্রথমে 8টা কাঠি নিতে হবে, এখান থেকে আমি 4টে কাঠি বাদ দিয়ে দেবো। তাহলে এই বিয়োগ মানে হচ্ছে বাদ, অর্থাৎ চলে যাওয়া। গাছ থেকে ফুল পড়ে গেল, আম গাছ থেকে আম পড়ে গেল, একটা আম গাছে 8টা আম ধরেছিল, ঝড়ে 4টে আম পড়ে গেল, তার মানে কটা আম রইলো? এটাকেই বলে বিয়োগ, এটাকেই বলে বিয়োগ। তাহলে দেখো আমি 8 থেকে 4 বাদ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 বাদ দিয়ে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কটা পড়ে রইলো, 1 2 3 4, আমার পড়ে রইলো 4টে। তাহলে আমি এটাকে বলবো যে আমার পড়ে রইলো এখন 4। বুঝতে পারলে? তাহলে এরপর এইভাবে আমরা বিয়োগগুলো করব। এরপর চলো গুণ। গুণ কি বলছে না 8 গণিত 4। 8 গণিত 4 মানে কি? 8কে তোমাকে নিতে হবে 4 বার। কবার নিতে হবে? 4 বার। 4টে 8-এর যোগ। তাহলে এই তুমি 8 একবার নিলে, চলো আমরা আরো একটা 8 নিই, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার এখন হলো দুটো 8। তাহলে আমাকে নিতে হবে কটা 8? 4টে 8। তাহলে আমি আরো নিই, 1 2 3 4 5 6 7 8, আরো 8টা নিলাম। তাহলে আমার এখন হলো 3টে 8। আমাকে আরো একটা 8 নিতে হবে, তাহলে নিই, চলো 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে বুঝতে পারলে 8 গণিত 4 মানে হচ্ছে 8কে তোমাকে 4 বার নিয়ে যোগ করতে হবে, অর্থাৎ বারবার যোগের বদলে গুণ, বারবার যোগের বদলে গুণ। যেমন ধরো এটা দিয়ে একটা গল্প যদি বানানো যায়, একটি পেনের দাম 8 টাকা, তাহলে 4টি পেনের দাম কত? 1 কেজি
ধরো কোনো একটা ফসলের দাম 8 টাকা, তাহলে 4 কেজির দাম কত? তাহলে এইটা হচ্ছে 8 গুণিত 4, মানে 8কে 4 বার নিয়ে যোগ। তাহলে দেখো আমরা এবার মেশাই। তাহলে 8 এখানে আছে, 8-এর পর 9, 10, যাই 10 হবে আমরা জানি। 10 হয়ে গেলে আমাকে কি করতে হবে? গুচ্ছ, তাই তো? তাহলে আমার 1 10 হলো। তাহলে এরপর দেখি 1 10 1, 1 10 2, 1 10 3, 1 10 4, 1 10 5, 1 10 6, 1 10 7, 1 10 8, 1 10 9, আরো একটা 10। তাহলে আরো একটা 10 হয়ে গেল আমার। তাহলে আমি এটাকে আবার গুচ্ছ করব। এই দেখো, তাহলে আমার হয়ে গেল 2 10। তাহলে এবারে চলো আরো নি। এইখানে আমি জানি। আচ্ছা, আবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার হয়ে গেল আরো একটা গুচ্ছ। তাহলে এই গুচ্ছটাকেও আমি কি করব? এইভাবে গার্ডার দিয়ে বেঁধে দেব। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি আমার কত হলো? 3টে 10 আর 2। তাহলে এটাকে আমরা বলবো 8 4 3 10 2 32। বোঝা গেল? তাহলে তুমি বুঝে গেলে যে 8 4 32। এরপর আমার পড়ে রইল ভাগ। এইটাকে বলে ভাগ চিহ্ন, তোমরা জানো। ভাগ মানে কি না, 8টা জিনিসকে নিয়ে 4 জায়গায় আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি প্রথমেই নেব 8টা জিনিস, যে কোনো 8টা নিতে পারি। 1 2 3 4 5 6 7 8, 8টা নিলাম। এরপর আমি এগুলোকে কি করব? 4 জায়গায় ভাগ করব। কিভাবে করব? প্রথমে একটা করে দেবো। তোমরা জানো যে যখন দেখবে কোথাও খেতে যাওয়া হয়, মনে করো বিভিন্ন খাবার দিচ্ছে, প্রথমে একটু একটু করে সবাইকে দেয় না? বা তাস খেলার সময় যেভাবে তাস ভাগ করে, প্রথমে একটা করে দেবো 4 জনকে। তাহলে এই 2 জনকে দিলাম, 3 জনকে দিলাম, 4 জনকে দিলাম। তাহলে 4 1 কে 4। আবার একটা করে দেবো 4 2 এ 8। তাহলে দেখো প্রত্যেকে পেয়ে গেল 2টো করে। তাহলে এটাই আমার উত্তর হলো 8 ভাজিত 4 সমান 2। তাহলে তোমরা দেখলে যে আমরা কিভাবে এইটা কাঠি দিয়ে করলাম। এইভাবে তোমরা একটা বানিয়ে ফেলো। আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা ঠিক আমার মতো করে কাঠি দিয়ে করবে। চলো আমি দিচ্ছি। 9 যুক্ত 3, লিখে নাও তোমরা। 9 বিযুক্ত 3, 9 গণিত 3, আর 9 ভাজিত 3। তাহলে আবার বলি, 9 যুক্ত 3, 9 বিযুক্ত 3, 9 গণিত 3, 9 ভাজিত 3। এইটা তোমরা কিন্তু অবশ্যই করবে কাঠি দিয়ে। কেমন? আমরা দেখব। তাহলে চলো আমরা যাই পরের ক্লাসে। তাহলে দেখলে তো যোগ বিয়োগ গুণ ভাগের গল্পগুলো কাঠি দিয়ে বোঝাটা কত সোজা, তাই না? তাহলে চলো এরপর আমরা চলে যাই গণপতি স্যারের ক্লাসে। তিনি তোমাদের বলবেন যে কোন ফল আমরা খাবো না। আগের দিন বলেছিলেন কোন কোন ফলগুলো আমরা খাবো। চলো যাই ওনার ক্লাসে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গত দিনের ক্লাসে জেনেছি যে ফল খাওয়ার সুফল কি। তো আজকে আমরা জানব যেসব ফল খাবার নয়। কারণ সব ফলই কি যা প্রকৃতিতে হয় সব ফলই কি আমরা খেতে পারি? আমরা অনেক ফল খাই যেগুলো আমাদের শরীরে উপকার হয়, সহজে হজম হয়। আবার কিছু ফল আছে যেগুলো খেলে আমাদের শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়, আবার বেশি খেলে মানুষ মরেও যায়। তোমাদের বইতে একটি গল্প আছে, এই গল্পটা আমি
পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। অনেক বছর আগের কথা। কেতকীর ঠাকুরদার মা তখন ছোট। পাড়ার সিধু সরেন জঙ্গলে গিয়েছিলেন মধু আনতে। মধুর সঙ্গে কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিলেন। জামের মতো দেখতে, কেউ আগে দেখেনি। সিধু নিজে খায়নি, কিন্তু রান্না ভাতটুকু ছেলেকে দিয়ে সিধুর মা ওই জাম খেয়েছিলেন। তারপর কি পেট ব্যথা! শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সবাই জানে সে কথা। বড় ঠাকুমার কাছে কেতকীও শুনেছে অনেকবার। তাই সে বলল, দিদি, বিষ ফলও তো আছে। তাহলে বিষ ফল জিনিসটা কি না, যা একটু খেলে শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়, বেশি খেলে মানুষ মরেও যেতে পারে। আচ্ছা, এই যে বিষ ফল, মানে কোনো কোনো ফল আছে যেগুলো খেলে শরীর খারাপ হয়, মানুষ মারা যায়। তো এই যে বিষ ফল, এগুলো আমরা জানলাম কি করে যে এটা বিষ ফল? না, মানুষ খেয়ে দেখেছে, যেটা বিষ ফল সেটা খেয়ে অসুখ হয়েছে, কেউ মারা গেছে। আবার কখনো দেখেছে সেই সব ফল খেয়ে পশু পাখিরাও মারা গেছে। তাই দেখে মানুষ শিখেছে, পরে অন্যরা তা আর খায়নি। তাহলে এই বিষ ফল মানুষ চিনল কখন? বহুদিন আগে, যখন মানুষ রান্না করতেও জানতো না আর চাষ করতেও তখন শেখেনি। সেই তখন যখন মানুষ ফল খেত, গাছের ফল পাতা খেয়ে থাকতো, তখন থেকেই মানুষ কিন্তু কোন ফলগুলো বিষ ফল সেগুলো চিনেছে। তাহলে বিষ ফল এখন মানুষ সবাই মোটামুটি চিনে, কিন্তু এখনও দু একটা ফল থাকতে পারে যেগুলো কিন্তু এখনও মানুষের কাছে অজানা। তাই তোমরা কখনো অজানা ফল, অচেনা ফল কিন্তু খাবে না। তোমরা কিন্তু জেনে নিয়ে খাবে যে এই ফলটা খাওয়া যায় কি না। হয়তো তোমরা কখনো একটা ঝড়ে জঙ্গলে গেছো, সেখানে কোনো একটা ফল দেখতে পেয়েছো, যে ফলটা তোমরা চিনো না, সেই ফলটা কখনো খেতে যাবে না। সেটা নিয়ে আসবে বাড়িতে, দেখাবে তোমাদের বড়দেরকে, হ্যাঁ। তারপরে তারা যদি বলেন হ্যাঁ এই ফলটা এই নাম, এটা খাওয়া যায়, তখনই তোমরা খেতে পারবে। তাছাড়া কখনোই অচেনা ফল তোমরা কিন্তু একদম খাবে না। বেশিরভাগ বিষ ফলের গায়ে কিন্তু কাঁটা থাকে, আবার কাঁটা নেই এমন বিষ ফলও কিন্তু আছে। আচ্ছা, তোমরা বলো তো, কাঁটা আছে এমন বিষ ফল তোমরা চিনো, কি নাম? হ্যাঁ, ঠিক বলেছ, ধূত্র ফল। ধূত্র ফলের গায়ে কাঁটা থাকে। আর কাঁটা নেই এমন বিষ ফলের নাম বলো তো? ঠিক বলেছ, কলকে ফল। এই রকম তোমরা বাড়ির বড়দের কাছ থেকে জেনে নেবে যে কোন কোন ফলগুলো বিষ ফল আর কোন কোন ফলগুলো আমরা খেতে পারি। আমরা যেগুলো খাই এগুলো তো আমরা জানি, আর আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে যে কোন কোন ফলগুলি বিষ ফল। আচ্ছা, তাহলে আমরা বিষয়বস্তুটি মোটামুটি জানলাম। এরপর আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমরা একটি গল্প প্রথমে বলেছিলাম, সেই গল্প থেকে আমি প্রশ্নটি করছি।
সিধু সরেন কোথায় গিয়েছিলেন? বলো। সিধু সরেন জঙ্গলে গিয়েছিল। আচ্ছা, সিধু সরেন জঙ্গল থেকে কি নিয়ে ফিরেছিল? হ্যাঁ, সিধু সরেন জঙ্গল থেকে মধু আর জামের মতো কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিল। ওই জামের মতো ফল কে খেয়েছিল? বলো। হ্যাঁ, জামের মতো ফল সিধু সরেনের মা খেয়েছিল। আচ্ছা, ওই জামের মতো ফল খেয়ে তার কি হয়েছিল? তার ভীষণ পেটে ব্যথা হয়েছিল। এমন পেটে ব্যথা হয়েছিল যে তাকে শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আচ্ছা, এই ধরনের ফলকে কি বলা হয়? এই ধরনের ফলকে বলা হয় বিষ ফল। আচ্ছা, বিষ কি? বিষ হলো যা একটু খেলেই শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়। আবার যা বেশি খেলে মানুষ মারা যেতে পারে, তাকেই বিষ ফল বলা হয়। ঠিক আছে? মানুষ ফল চিনতে কবে থেকে শিখেছে? কবে শিখেছে? বহু বছর আগে মানুষ ফল চিনতে শিখেছে। তখন কেউ চাষ করতেই জানতো না, রান্নাও করতে জানতো না। আচ্ছা, এরপর বলো, সব বিষ ফলের কথা কি আমরা জানতে পেরেছি? হ্যাঁ, ঠিক বলেছ। এই প্রশ্নের উত্তর হবে না। এখনো আমাদের অজানা দু একটা বিষ ফল থাকতে পারে। আচ্ছা, বিষ ফল কি দেখে চেনা যাবে? বিষ ফল, বেশিরভাগ বিষ ফলের গায়ে কাঁটা দেখা যায়, তবে কাঁটা নেই এমন বিষ ফলও আছে কিন্তু। আচ্ছা, কাঁটা আছে এমন একটি বিষ ফলের নাম বলো। হ্যাঁ, ঠিক বলেছ, ধুত্র। আচ্ছা, সব অচেনা ফলই কি বিষ ফল? না, বেশিরভাগ বিষ ফলের গায়েই কাঁটা আছে, তবে কাঁটা নেই এমন ফলও বিষ ফল হতে পারে। বেশিরভাগ ফলই মানুষ চেনে, তবে এখনও দু একটা বিষ ফল মানুষের অজানা থাকতে পারে, তাই অচেনা ফল খাওয়া উচিত নয়। তাহলে আজ আমরা জানলাম যেসব ফল খাবার নয়, তাই তো? তাহলে আমরা এই বিষয়টি ভালো করে বুঝে নেব এবং অচেনা কোনো ফল আমরা খাবো না। খেলেও সেটা বাড়ির বড়দের কাছে জেনে নিয়ে যদি খাওয়া চলে তবেই খাবো, নতুবা খাবো না। ঠিক আছে? তাহলে আজ এইটুকুই থাক। আমরা পরের দিনে আরও নতুন কিছু জানব। দেখলে কি সুন্দর তিনি বুঝিয়ে দিলেন তোমাদের। ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদের। এরপর চলো আমরা চলে যাই সায়নার কাছে। সায়না তোমাদের একটি ছোট্ট গান পরিবেশন করবে। কত রং আকাশের গায়ে, আমি দেখি কত রং আকাশের গায়ে,
মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা। গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা, কেটে যায় বেলা, কেটে যায় বেলা। সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, সামনে গিয়েছে মিশে আকাশ ও বন। নানা রং ঝিকমিক, খুশি হয় মন, খুশি হয় মন, খুশি হয় মন। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা। এক ঝাঁক ঝিকমিক, তারা যায় দেখা, তারা যায় দেখা, তারা যায় দেখা। গাইলো খালি গলায়, কি সুন্দর সুরে ছন্দে গাইলো আমাদের সায়না। খুব সুন্দর লাগলো আমাদের, নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। চলো এরপর আমরা চলে যাই সোনালির অঙ্কের ক্লাসে। সোনালি তোমাদের কাঁকর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ বোঝাবে। নমস্কার, আমি সোনালি। আজ আমি শেখাবো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় কাঁকরের সাহায্যে। আমি 30-এর উৎপাদকে বিশ্লেষণ শেখাবো। আমি প্রথমে একে একে 30টা কাঁকর সাজাচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে 30 সমান, এখানে একটা করে আছে 30টা দল, 1 গণিত 30। এবার দুটো করে দেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মানে তাহলে 30 সমান, এখানে দুটো করে আছে 2 গণিত 15 সমান 30। এবার দেখি 3-এর কটা দল বানাতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 30 সমান 3টে করে, তাই 3 গণিত 10, 10টা দল আছে। এবার দেখি 4টা করে। 1 2 3 4 5 6 7 আর দুটো রয়েছে, তার মানে দুটো রয়েছে, তার মানে হবে না। এখানে 4 7 28 যুক্ত 2 সমান 30, তার মানে হবে না। এবার দেখি 5-এর দল হয় নাকি। 1 2 3 4 5 6, এখানে 5-এর দল হচ্ছে, তার মানে 30 সমান 5 গণিত, এখানে 1 2 3 4 5 6, 6টা দল আছে। এবার দেখি 7-এর দল হয় নাকি, 5 6-এর দল হয় নাকি।
1 2 3 4 5 5টা দল, তার মানে 30 সমান এখানে 6টা করে আছে, মানে 6 গণিত এটার 5টা দল, 6 গণিত 5 সমান 30। এবার দেখি 7টা করে হয় নাকি। 1 2 3 4, তার মানে হচ্ছে না, কারণ 7 থেকে 7, 7 গুণে 14, 7 3 21, 7 4 28, 28 যুক্ত 2 সমান 30, তার মানে হচ্ছে না। এরপর দেখি 8-এর, এবার 8-এর দল হচ্ছে নাকি দেখি। 1 2 3 4 5 6, 8-এর দল হলো না। এবার দেখি 9-এর দল হয় নাকি। 1 2 3, 9-এর দলও হলো না। এবার দেখি 10-এর দল হয় নাকি। 1 2, 10-এর দল হয়। তো দেখো গুণ ঠিক করে কোনটা বেশি কম আছে দেখো। 4 5 6 7 8 9 10, এখানে আছে 3 3 3 6 3 9 আর একটা 10, তার মানে 30 সমান 10 গণিত এখানে 3টা দল সমান 3। এবারে দেখি 11-র দল হচ্ছে কি না। 11-র দল হলো না, 12-র দল হলো না, 13-র দল হলো না, 14-র দল হলো না, 15-র দল হয়ে গেছে, তার মানে 30 সমান 15 গণিত এখানে 2টো দল 2। এবারে তাহলে একটি দল হবে। এবারে হলো 30-এর একটি দল। 30 সমান 30 গণিত 1, তাহলে 30-এর উৎপাদক গুলো হলো 1 2 3 5 6 10 15 30। বলে আমি কাগজ দিয়ে 30-এর উৎপাদকগুলো নির্ণয় করলাম, তোমরাও এভাবে করবে। দেখলে তো উৎপাদকে বিশ্লেষণ ব্যাপারটা কত সোজা যদি আমরা সেটা হাতে কলমে করি। তাই তো তোমরাও কিন্তু এভাবেই করবে, কেমন? তাহলে চলো এরপর আমরা চলে যাই সঞ্চিতা দিদিমণির ক্লাসে, 5ম শ্রেণীর ইংরেজি আলোচনায়। ভালো আছো তো সবাই? এর আগের দিনে তোমাদের ইংরাজি ক্লাস নিয়েছিলাম, ক্লাস 5-এর মেমোরি ইন মার্বেল। চলো তার পরের অংশ থেকে আজ আমরা পড়া শুরু করি। এর আগের দিন আমরা পড়েছিলাম যে তরুণ প্রমিসড নট টু বি নটি, সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাহলে গ্র্যান্ডফাদার তাজমহলের স্টোরি বা গল্প বলা শুরু করলেন। Once upon a time, there lived a prince named Khurram. He was the son of Jahangir and the grandson of
grandson of Akbar the Great. Akbar the Great. One day, One day, Khurram Khurram went to the went to the Meena Bazar Meena Bazar with with his friends. his friends. There There, he caught a he got a glimpse glimpse of an of an extremely beautiful extremely beautiful girl girl who was who was selling selling silk and silk and glass beads. glass beads. The girl was The girl was Arjuman Arjuman Banu Banu Begum. Begum. She was She was born in a born in a family family of a of a Persian Persian nobility. nobility. After meeting her, After meeting her, Khurram Khurram went back went back to his to his father father and said and said that that he wanted to marry her. he wanted to marry her. Marry her. Marry her. Khurram married Khurram married Arjuman Banu Begum Arjuman to Banu Begum in in 1612. 1612. 5 years 5 years after their after their first meeting. first meeting. At this point, At this point, Torun stopped Torun stopped his grandfather. his grandfather. But grandfather, But grandfather, I don't want I don't want to hear to hear the story of the story of Prince Khurram. Prince Khurram. I want to know I want to know about about the Taj Mahal. চলো এবার তাহলে মানেটা বুঝে নেওয়া যাক। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে পড়লে, আবারও পড়ো, পড়ার সঙ্গে সঙ্গে মানেটা বলছি। Once upon a time, once upon a time, কোনো এক সময়ে, কোনো এক সময়ে there lived there lived a prince a prince named Khurram. named Khurram. খুররম নামে Khurram নামে এক শাহজাদা এক শাহজাদা বা নবাব পুত্র বা নবাবপুত্র ছিলেন। ছিলেন। He was the He was the son of son of জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তিনি ছিলেন তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র জাহাঙ্গীরের পুত্র and the grandson and the grandson of of আকবর Akbar the Great. Akbar the Great. মহান আকবরের মহান আকবরের বা মহামতি আকবরের মহাবতী আকবরের পৌত্র বা নাতি। পৌত্র বা নাতি। তাহলে জাহাঙ্গীরের পুত্র আর আকবরের নাতি, তার মানে আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম খুররম। One day, One day, খুররম went to the Khurram went to the একদিন at the খুররম গিয়েছিলেন Khurram গিয়েছিলেন মিনা বাজার, মিনা বাজার মিনা বাজারে মিনা বাজারে with his friends, with his friends. তার বন্ধুদের সঙ্গে। তার বন্ধুদের সঙ্গে। There he caught a There he got a glimpse glimpse of an of an extremely beautiful girl. extremely beautiful. There he caught a glimpse of an extremely beautiful girl. সেখানে সে এক মুহূর্তের জন্য বা এক ঝলক দেখেছিল একজন অতি সুন্দরী মেয়েকে, who was selling Who was selling silk silk and glass beads. and glass beads. যে যে বিক্রি করছিল বিক্রি করছিল রেশম রেশম এবং কাঁচপুঁতি। এবং কাঁচপুঁতি। সেই যে মালা হয় না, কাঁচের পুঁতি দিয়ে মালা গাঁথা হয়, সেই মালা গাঁথার জন্য যে কাঁচের পুঁতি ব্যবহার হয়, সেই বিডস, গ্লাস বিডস। দি গার্ল ওয়াজ The girl was আরজুমান বানু বেগম। Arjuman Banu Begum. মেয়েটি ছিল মেয়েটি ছিল অর্জুমান বানু বেগম। Arjuman Banu Begum. She was born in a family He was born in a family of a Persian nobility. of a
She was born She was born in a family. in a family. সে জন্মেছিল সে জন্মেছিল এমন এক পরিবারে, এমন এক পরিবারে, ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, ফ্যামিলি অফ এ পার্সন এক অভিজাত এক অভিজাত পারসিক পরিবারে পারসিক পরিবারে জন্মেছিল। জন্মেছিল। আফটার মিটিং হার, আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হবার পরে, তার সঙ্গে দেখা হওয়ার পরে, খুররাম ওয়েন্ট ব্যাক খুররাম went back টু হিজ ফাদার। to his father. খুররাম খুররাম তার বাবার কাছে গিয়েছিল তার বাবার কাছে গিয়েছিল অ্যান্ড সেড, and said, এবং বলেছিল খুররাম বলেছিল দ্যাট that হি ওয়ান্টেড টু ম্যারি হার, she wanted to marry her. যে সে যে সে তাকে বিয়ে করতে চায়। তাকে বিয়ে করতে চায়। তাহলে হি মানে এখানে খুররাম, আর হার মানে মেয়ে, তাকে, সেই জন্য আরজুমান বানু বেগমকে, হার মানে আরজুমান বানু বেগমকে। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612। 1612 খ্রিস্টাব্দে খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন। 5 years after their first meeting, 5 বছর পরে তাদের প্রথম সাক্ষাতের, তার মানে কি তাদের প্রথম দেখা হবার 5 বছর পরে 1612 খ্রিস্টাব্দে খুররাম আরজুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন। At this point, তরুণ stopped his grandfather. এমন সময় তরুণ তার দাদুকে থামিয়ে দিয়েছিল। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. কিন্তু দাদু, আমি তো প্রিন্স খুররামের গল্প শুনতে চাইনি। I want to know about the তাজমহল। আমি জানতে চাই তাজমহল সম্পর্কে। এসো আমরা তাহলে কঠিন শব্দগুলোর মানে লিখে লিখে ভেঙে ভেঙে জেনে নিই। দেখো রয়েছে GRAND, গ্র্যান্ড, SON, সন, গ্র্যান্ডসন মানে নাতি। আচ্ছা, আর রয়েছে গ্লিমস, GLIMPSE, GLIMPSE, গ্লিমস মানে হচ্ছে এক মুহূর্ত বা এক ঝলক, এক মুহূর্ত বা এক ঝলক, মানে কিছুক্ষণ, অল্পক্ষণের জন্য, একটুক্ষণের জন্য দেখা, তাকে বলা হয় গ্লিমস। আচ্ছা, এক্সট্রিমলি, EXTREMELY, তাহলে এটা 4টে সিলেবেলে ভাগা রয়েছে। EXTREMELY, এক্সট্রিমলি মানে খুব, খুব বেশিকে এক্সট্রিম কথাটা বলা হয়। এক্সট্রিমলি মানে সব থেকে খুব সুন্দর, না সুন্দর নয়, বিউটিফুল কথার মানে সুন্দর। এক্সট্রিমলি মানে খুব। আচ্ছা, এক্সট্রিমলি বিউটিফুল। আর সেলিং মানে তো জানো, বিডস, এখানে BADS, এটা একটা নতুন শব্দ, যেটা হচ্ছে কাঁচ পুঁতি, মানে কাঁচের পুঁতি যা দিয়ে মালা গাঁথা হয়, কাঁচের পুঁতি। আর কি আরজুমান বানু বেগম ফ্যামিলি বর্ন পার্সিয়ান নোবিলিটি। পার্সিয়ান মানে পারস্য দেশের বা পারসিক পরিবারের, নোবিলিটি মানে হচ্ছে
NOBILITY নোবিলিটি মানে হচ্ছে অভিজাত, সম্ভ্রান্ত। ঠিক আছে, এগুলোই। এসো আমরা তার পরের অংশটা পড়তে শুরু করি। সবাই বইয়ে আঙুল দাও, আমার সঙ্গে সঙ্গে পড়ো। বি পেশেন্ট, তরুণ। বি পেশেন্ট তরুণ, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দি হোল স্টোরি। লেট মি ফিনিশ দি হোল স্টোরি। লেট মি ফিনিশ মানে আমাকে শেষ করতে দাও। দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলেছিলেন। অল রাইট সেড তরুণ, ঠিক আছে তরুণ বলেছিল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু গল্পটা বলেই চললেন, কন্টিনিউ করলেন। প্রিন্স খুররম was later known as Shahjahan. Prince Khurram was later, এখানে দেখো লেটার উচ্চারণ নয় কিন্তু, LATER, লেটার মানে পরে, পরবর্তীকালে। প্রিন্স খুররম পরবর্তীকালে known as শাহজাহান, শাহজাহান নামে পরিচিত হয়েছিলেন। He became the emperor. He became the emperor in the year 1628. He became the emperor. লেখো আমার সঙ্গে সঙ্গে। EMPEROR, EMPEROR, এম্পারার মানে সম্রাট বা রাজা, বাদশাহ। এখানে যেহেতু মুঘল সম্রাটদেরকে বাদশাহ বলা হতো, তো মুঘল বাদশাহ হয়েছিলেন বা সম্রাট হয়েছিলেন। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, তাহলে 1628 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হয়েছিলেন। বিকেম, বিকাম থেকে বিকেম, এটা পাস্ট টেন্সে আছে। BECOME বিকাম মানে হওয়া, আর BECAME বিকেম মানে হয়েছিলেন। আরজুমান বানু বেগম was later renamed RENAMED, রি মানে পুনরায় মানে আবার, নেমড মানে আবার নামকরণ করা হয়েছিল। তার তো নাম ছিলই আরজুমান বানু বেগম, কিন্তু তার আবার নতুন নামকরণ করা হয়েছিল, রিনেমড। রিনেমডটা কি না, অ্যাজ মুমতাজ মহল, অ্যাজ মমতাজ মহল। মমতাজ মহল নামে তার নতুন করে আবার নামকরণ করা হয়েছিল আরজুমান বানু বেগম থেকে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? কিন্তু মুমতাজ মহল কথাটার মানে কি? হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? মুমতাজ মহল নামের মানে কি? আস্কড তরুণ, তরুণ জিজ্ঞাসা করেছিল। ইট মিনস দি ব্রাইটেস্ট, এখানে দেখো ব্রাইটেস্ট, BRIGHTEST, ব্রাইটেস্ট। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, 3টে ডিগ্রি হয়।
ব্রাইটেস্ট কথাটা, এটা দেখো ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভের দোষ গুণ বোঝাতে এগুলো যে হয় সেটা তিনটে ভাগ। একটা হচ্ছে পজিটিভ, তারপরে হচ্ছে কম্পারেটিভ, আর শেষ ধাপ হচ্ছে সুপারলেটিভ। তো দুজনের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ, আর সর্বোচ্চ বা সব থেকে বেশি এটা বোঝানোর জন্য সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয়। তাহলে এখানে ব্রাইট কেমন না উজ্জ্বল, ব্রাইটার কম্পারেটিভ, কেমন না উজ্জ্বলতর, আর ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, সব থেকে বেশি উজ্জ্বল। ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, উজ্জ্বলতম মুকুট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উজ্জ্বলতম মুকুট, এই কথাটার মানে, মুমতাজ মহল কথাটার মানে তাহলে কি দাঁড়ালো? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উজ্জ্বলতম মুকুট। রাজা বা রানীরা মাথায় মুকুট পরে না, সেই মুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিয়েছিলেন। তাহলে যখন তরুণ জিজ্ঞাসা করছে যে মুমতাজ মহল কথার মানে কি দাদু, তখন দাদু বলছেন যে ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। বোঝা গেছে? দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপর তিনি তার গল্পটা কন্টিনিউ মানে বলেই চললেন, একটানা বলে চললেন, এটাকে বলা হয় কন্টিনিউ করা। কন্টিনিউড, when Mumtaz was on her deathbed, when যখন মুমতাজ ছিলেন on her deathbed, deathbed মৃত্যুশয্যায়, প্রায় মরণাপন্ন। শাহজাহান প্রমিস করেছিলেন, এটাও পাস্ট টেন্স, প্রমিসড। তাহলে প্রমিস করা বা প্রতিজ্ঞা করা, পণ করা, কথা দেওয়া, এগুলো। প্রমিসড হার, তাকে কথা দিয়েছিলেন কি না, দ্যাট হি উড নট ম্যারি এগেন। তার মানে মুমতাজ মহল যখন মৃত্যুশয্যায়, আগেকার দিনের রাজা মহারাজারা তো অনেক বিয়ে করতেন, তো শাহজাহান গল্প আছে বা এটা প্রচলিত প্রবাদ যে শাহজাহান তার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে মুমতাজ মহলের মৃত্যুর পর তিনি আর বিবাহ করেননি। When Mumtaz was on her deathbed, Shahjahan promised her that he would not marry again. তিনি আর বিবাহ করবেন না। He also promised, তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন, হার তার কাছে, that he would build the most beautiful mausoleum over her grave. He also promised her that he would build the most beautiful mausoleum. তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তৈরি করে দেবেন, হি উড বিল্ড, এটা ভবিষ্যতের কথা, দেখো উইল উড, তাহলে ভবিষ্যতের কথা যে জন্য উইল বা উড হয়েছে, বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম, সব থেকে সুন্দর সৌধ, ওভার হার গ্রেভ, তার কবরের ওপর। যেহেতু মুসলমান বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদেরকে কবর দেওয়া হয়, গ্রেভ মানে কবর, তো বলছে যে তার কবরের ওপর সব থেকে সুন্দর মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম সৌধ তিনি বানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই থাক, ভালো করে। হ্যাঁ, মৌসোলিয়াম কথাটা দেখো, মৌসোলিয়াম, MAUSOLIUM, মৌসোলিয়াম মানে হচ্ছে সমাধি ক্ষেত্র বা সমাধি মন্দির, আড়ম্বরপূর্ণ সমাধি মন্দির, মানে বড় বড়
মানুষেরা, রাজা তো তিনি সম্রাট, অনেক পয়সা খরচ করে এই সমাধি মন্দির তৈরি করেছিলেন। তাহলে সমাধি মন্দির বা বলে দরগাও বলে এটাকে, দর গয়ে আকার, সমাধি মন্দির বা দরগা। আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমরা সবাই কিন্তু ভালো করে মন দিয়ে শব্দগুলো পড়বে, উচ্চারণ করবে, বানান পড়বে আর ভালো করে মানেটা বোঝার চেষ্টা করবে। ভালো থেকো সবাই। তাহলে তোমরা শুনলে, এরপর আমরা আজকে একটা বিজ্ঞানের মজার ক্লাসে যাব। এই বিজ্ঞানের পরীক্ষাটার জন্য যে যে উপকরণ লাগবে সেটা দিয়ে সুন্দর জিনিসটা কিন্তু তোমরা বানাতে পারো। না আজকেই বানাতে পারবে এমন নয়, উপকরণগুলো জোগাড় করতে একটু সময় লাগবে। ধীরে ধীরে উপকরণ জোগাড় করো এবং চলো আমরা দেখে নিই ঠিক কী বানাতে আমরা পারবো। চলো এই মজার পরীক্ষাটা দেখে নিই, চলো। সিডি হাভারক্রাফট, এটা একটা দারুণ খেলনা। এর জন্য একটা পুরনো সিডি লাগবে আর একটা পুরনো পেন বা ফেল্ট পেনের সমস্ত ভেতরের যাবতীয় জিনিস বার করে দিতে হবে। আর পেনের ছিপিটার ওপরে একটা ছোট্ট ছিদ্র বানাতে হবে যেটা দিয়ে হাওয়া পাস করবে। পেনের ছিপিটা এবার একটা স্পঞ্জের, গোল স্পঞ্জের মধ্যে ফুটো করে আটকে দিতে হবে। এটাকে এবার ফেভি গ্লু বা ফেভি বন্ড দিয়ে সিডির ওপরে চিটিয়ে দাও। এরপরে কি করবে, একটা যে পেনের যে লম্বা দিকটা ছিল সেটার উপরে একটা বেলুন রাবার ব্যান্ড দিয়ে আটকে দাও। সেটাকে এবার ছিপির মধ্যে লাগিয়ে দাও। এবার বেলুনটাকে ফু দিয়ে ফোলাও আর ছিপির ওপর বসিয়ে দিয়ে এবার একটা ছোট্ট ঠেলা দিলে দেখবে কীরকমভাবে সিডিটা টেবিলের ওপরে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরছে, এই যে হাওয়াটা বেরোচ্ছে বেলুনের ভেতর থেকে সেটা একটা কুশন। কুশন অর্থাৎ আসনের মতো, অর্থাৎ ওই সিডিটার তলায় একটা পাতলা বাতাসের স্তর তৈরি হচ্ছে, যার ফলে বাতাসটা ওই সিডি এবং দেওয়ালের মধ্যে একটা পর্দা তৈরি করছে, ফলে সিডিটা ঘষা যাচ্ছে না। অর্থাৎ এই যে দেখো চলছে, এটা কিন্তু সিডিটা ঘষা যাচ্ছে না। অর্থাৎ এখানে এই যে ফ্রিকশন বানাচ্ছে যেটার উপরে সিডিটা ফ্রিকশনলেস এটা ঘুরে বেড়াচ্ছে। যেই হাওয়াটা চলে যাবে, বেলুনটা যখন চুপসে যাবে দেখবে সেখানে থেমে যাবে, ফ্রিকশনটা ওভারকাম করতে পারবে না। বুঝতে পারলে ব্যাপারটা? দেখলে তো? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজ আমাদের সময় শেষ, আমরা আসবো আগামীকাল ঠিক এই 10টার সময়। তো তোমাদের এই ক্লাস কেমন লাগছে তা কিন্তু আমাদের জানার ইচ্ছে রইল। আমাদের জানানো ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। ইমেল করতে পারো আমাদের rbps.radhanagar@gmail.com। হোয়াটসঅ্যাপেও জানানো যেতে পারে 9474565047। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল আরও অনেক অনেক মজা নিয়ে, অনেক অনেক জানার ডালি নিয়ে। খুব ভালো থাকবে সবাই, টাটা। আবার ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া।